হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল হাজির তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে। আজ ক্লাস নাম্বার 6। এখানে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ এবং সঙ্গে তার ব্যাখ্যা, যেগুলো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, রেল, এমটিএস, সিজিএল, সিএইচএসএল প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল প্রো লার্নার। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন শিখ গুরুকে মুঘল সম্রাট জাহাঙ্গীর হত্যা করেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিখ গুরু কোন শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেন মুঘল সম্রাট? উত্তর হচ্ছে অর্জুন। পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। দেখো, আমি শিখ গুরু সম্পর্কে একটু জেনে নেব। প্রথম শিখ গুরু কে ছিল? গুরু নানক, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম শিখ গুরু ছিলেন, তাই তো? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু নানক। আচ্ছা, তারপর আসছে গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ হচ্ছে দ্বিতীয় শিখ গুরু। তার ইম্পর্টেন্ট কাজ কি? গুরুমুখী যে স্ক্রিপ্ট বা গুরুমুখী যে লিপি, সেটা তিনি তৈরি করেন। তারপর বিষয়টা দেখো, গুরু রামদাস চতুর্থ শিখ গুরু। চতুর্থ শিখ গুরু মানে এই যে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির, পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেন গুরু রামদাস। আর এর জন্য জায়গা দিয়েছিল কে? মুঘল সম্রাট আকবর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটা মাথায় রাখবে। গুরু রামদাসকে জায়গা দিয়েছিল এই মন্দির প্লাস শহর স্থাপন করার জন্য মুঘল সম্রাট আকবর। গুরু অর্জুন আমরা এখনই জানলাম, এর উপরে প্রশ্ন ছিল। পঞ্চম শিখ গুরু ছিলেন, ইনি আদি গ্রন্থ রচনা করেন। আদি গ্রন্থ হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ এবং যুবরাজ খসরুকে সাহায্য করার জন্য মুঘল সম্রাট জাহাঙ্গীর অর্জুনকে হত্যা করেন। খসরু হচ্ছে মানে জাহাঙ্গীরের পুত্র, আর এই খসরুকে সাপোর্ট করেছিল গুরু অর্জুন, তাই গুরু অর্জুনকে হত্যা করেন সম্রাট জাহাঙ্গীর। গুরু তেগ বাহাদুর, এই গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন ঔরঙ্গজেব। এটা হচ্ছে নবম শিখ গুরু। গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন হচ্ছে কে? ঔরঙ্গজেব। আর গুরু গোবিন্দ সিং খালসা প্রথার প্রবর্তন করেন। শিখদের যে খালসা প্রথা রয়েছে তার প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। হার্জ কিসের একক? পরীক্ষাতে প্রশ্ন দেয়। হার্জ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক। দেখো, এসআই পদ্ধতিতে কিছু এককের নাম দেখো। আয়তন হচ্ছে ঘনমিটার। তুমি যেখানে মাথায় রাখবে বল নিউটন, শক্তি এবং কার্য দুটোই হচ্ছে জুল, ক্ষমতা ওয়াট, চাপ প্রেসার হচ্ছে পাস্কেল, কম্পাঙ্ক হার্জ, তড়িতাধান কুলম্ব, তড়িৎ বিভব ভোল্ট এবং রোধ হচ্ছে ওহম। এইগুলো পরীক্ষাতে 100% আসবে, অবশ্যই মাথায় রাখবে। এসআই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের একক কি? এসআই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। ম্যাগনেটিক ফিল্ডের একক হচ্ছে টেসলা। ওকে। আর ভারতে কোন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 23শে ডিসেম্বর কৃষক দিবস পালন করা হয়? চৌধুরী চরণ সিং আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার জন্মদিন উপলক্ষে 23শে ডিসেম্বর কি হচ্ছে? কৃষক দিবস পালিত হচ্ছে ভারতে। কোন ভারতীয় খেলোয়াড়ের জন্মদিন উপলক্ষে ভারতে ন্যাশনাল স্পোর্ট ডে বা জাতীয় ক্রীড়া দিবস পালন করা হচ্ছে 29শে আগস্ট? মেজর ধ্যানচাঁদকে বলা হয় উইজার্ড অফ হকি, এবং মেজর ধ্যানচাঁদ আমাদের ভারতের যে সর্বোচ্চ ক্রীড়া ক্ষেত্রের যে পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, তার নামে। তারপর দেখো, প্রবাসী ভারতীয় দিবস সম্পর্কে আমরা জানি। 9ই জানুয়ারি 1915 সালে একজন মহান ব্যক্তিত্ব, যিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে ভারতে প্রত্যাবর্তন করেন, এবং ওই দিনটাকে মনে রাখার জন্য প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। সেটা হচ্ছে কে? মহাত্মা গান্ধী। কারণ মহাত্মা গান্ধী যে কার্যক্ষেত্র শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে, এবং তিনি ফাইনালি যেদিন ভারতে ফেরেন, সেই ডেটটা হচ্ছে বোম্বেতে ফেরেন 9ই জানুয়ারি 1915। এই দিনটা কে স্মরণ করে রাখার জন্য 9ই জানুয়ারিকে এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। এবার এখানে একটা বিষয় দেখো, মহাত্মা গান্ধী যে ভারতের ইতিহাসে, ভারতের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এত বড় একটা ব্যক্তিত্ব, তিনি ফিরে আসার পরেই হয়েছে।
তা স্বাভাবিকভাবে এনআরআই ডে পালন করা হচ্ছে 9 জানুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? বেসবল। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা বেসবল। দেখো বেসবল খেলা দেখতে পাচ্ছি এখানে। নেক্সট বিষয় দেখো, জুলে রিমো ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলা। ফুটবল খেলার যে প্রথম বিশ্বকাপ হয়েছিল সেই ট্রফির নাম ছিল জুলে রিমো কাপ। যেমন ক্রিকেট বিশ্বকাপের প্রথম খেলাটার নাম ছিল প্রুডেন্সিয়াল কাপ, সেরকম ফুটবল বিশ্বকাপের প্রথম খেলাটা জুলে রিমো ট্রফি নামে পরিচিত ছিল। দেখো ফুটবল বিশ্বকাপ সম্পর্কে আমরা জেনে নিই। ফুটবল বিশ্বকাপ এর প্রথম ট্রফিটা জুলে রিমো ট্রফি নামে পরিচিত ছিল। ভারত শুধুমাত্র 1950 সালে ফুটবলে অংশগ্রহণ করে ফুটবল বিশ্বকাপে। আর প্রথমবার ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়, উরুগুয়েতে হয়। 2022 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে, আমরা জানি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। খুব ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই মাথায় রাখবে। গণদেবতা গ্রন্থের রচয়িতাকে, গণদেবতা গ্রন্থের রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তার রচয়িতা। গীতাঞ্জলি আমরা সবাই জানি, গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম। আচ্ছা, ডিসকভারি অফ ইন্ডিয়া আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম আমরা দেখেছি এর আগের ক্লাসে, মৌলানা আবুল কালাম আজাদ যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। গড অফ স্মল থিং অরুন্ধতী রায়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই আনন্দমঠে হচ্ছে তোমার রয়েছে সন্ন্যাসী বিদ্রোহের কথা। আর রাস্তরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহন লিখেছিলেন। অর্থশাস্ত্র কৌটিল্য। এটা শাস্ত্র মানে অর্থশাস্ত্রের মূল বিষয় কিন্তু রাষ্ট্রনীতি। সত্যাত্ম প্রকাশ দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, মহাভারত বেদব্যাস বুদ্ধচরিত অশ্বঘোষ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধী। ঘরে বাইরে, ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা পরীক্ষাতে বারবার দেয়, ওয়েস্ট বেঙ্গল বেসিসে যে কোনো পরীক্ষাতে দেয়। ঘরে বাইরে কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন লেখকের ছদ্মনাম মৌমাছি? এটা হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। আরো কিছু ছদ্মনাম দেখে নেব আমরা, যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেগুলো দেখে নেব। কালীপ্রসন্ন সিংহ, হুদুম প্যাঁচা। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত। আচ্ছা, তারপরে দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি? ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর। প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। এগুলো খুব মাথায় রাখতে হবে, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, কোন পর্বতের নিকট ব্রহ্মপুত্র নদী ইউটার্ন নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে? এটা হবে অরুণাচল প্রদেশে হচ্ছে নামচা বড়োয়া পর্বতের নিকট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অরুণাচল প্রদেশে কিভাবে হচ্ছে দেখো, আগে নামচা বড়োয়া লোকেশনটা দেখো। এই যখন নামচা বড়োয়া দেখতে পাচ্ছ, নামচা বড়োয়া অরুণাচল প্রদেশে অবস্থিত এখানে। আর আমরা যদি ব্রহ্মপুত্রের গতিপথ দেখতে পাই, গতিপথ দেখি, দেখো গতিপথ দেখো, এই দেখো তিব্বত এখান থেকে সৃষ্টি হচ্ছে, তারপরে এরকম ভাবে ভারতে প্রবেশ করছে, ঠিক নামচা বড়োয়া পাশ দিয়ে ভারতে প্রবেশ করছে। যখন তিব্বতের নাম ছিল কি? সাংপো। তিব্বতের নাম সাংপো। আর নামচা বড়োয়ার পরে দিহং দিবং নামে পরিচিত, ভারতে ঢুকছে, তাই না? নেক্সট বিষয় দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে? দাদাভাই নৌরোজিকে বলা হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরোজি, যিনি যাকে বলা হচ্ছে মানে ভারতের অলিখিত রাষ্ট্রদূত, তাই তো, আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। এছাড়া তার একটা বিখ্যাত বই প্রভাইড অ্যান আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেখানে ড্রেন থিওরি বা সম্পদের বহির্নির্গমন তত্ত্বের কথা তিনি বলেছেন। ওড়িশাতে অবস্থিত কোণারকের সূর্য মন্দির কোন সম্রাট নির্মাণ করেন? ওড়িশাতে আমরা জানি যে কোণারকের সূর্য মন্দির, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নির্মাণ করেছেন প্রথম নরসিংহদেব। প্রথম নরসিংহদেব 1250 খ্রিস্টাব্দে তিনি এই কোণারকের সূর্য মন্দির তৈরি করেন। তিনি হচ্ছেন পূর্ব গঙ্গা রাজবংশের একজন রাজা। এটা এই কোণারকের সূর্য মন্দির ওড়িশার কাছে, কোণারক এই ওড়িশাতে পুরীর কাছে একটা জায়গা কোণারক, সেখানে এর অবস্থান। উৎকল উপকূল কোন রাজ্যের উপকূল রেখা উৎকল উপকূল নামে পরিচিত? দেখো আমি একটা ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম জিকে অফ দ্য ডে তে, আমি বলেছিলাম ওড়িশা রাজ্যের উপকূল রেখা হচ্ছে উৎকল উপকূল নামে পরিচিত, কারণ আমি বলেছিলাম ওড়িশা উৎকল উপকূল এক কথায়। তামিলনাড়ু হচ্ছে কি? করমণ্ডল উপকূল। দেখো দেখে নাও এখানে, এই দেখো উৎকল উপকূল হচ্ছে ওড়িশা, ঠিক আছে, আর তামিলনাড়ু হচ্ছে করমণ্ডল, মালাবার হচ্ছে কেরালা, গোয়া হচ্ছে কোঙ্কণ উপকূল। এইভাবে মাথায় রাখলেই হবে।
নিচের কোন নদীগুলি পূর্ববর্তী নদী? পূর্ববর্তী নদী বলতে এখানে অ্যান্টিসিডেন্ট রিভারের কথা বলা হচ্ছে। পূর্ববর্তী নদী কাকে বলা হয় সেটা দেখো না। এখানে উত্তরটাকে দেখে নাও। উত্তর হবে তোমার যমুনা এবং গোদাবরী। কারণ সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু, কোশি, অরুণ, তিস্তা এগুলো সব অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী নয় হচ্ছে যমুনা এবং গোদাবরী। এখানে একটা বিষয় দেখো, পূর্ববর্তী নদী কাকে বলছে, এই যে বিষয়টা জানা দরকার। বলছে হিমালয় উত্থানের আগে যে নদীগুলি বিদ্যমান ছিল এবং তারা পূর্ববর্তী বা পূর্বগামী নদী হিসাবে পরিচিত, দক্ষিণে তাদের গতিপথ হয়েছে গিরিখাতের নির্মাণ করে তারা অগ্রসর হয়েছে এবং এইরূপে ধারা এবং নদী অন্তর্নিহিত শিলা প্রস্তর মানে পরিবর্তন, মানে কোনো রকম ভাবে তাদের গতিপথ পরিবর্তন হয়নি, গিরিপথ তৈরি করেছে। দেখো এই দেখো এখানে দেখছি নদীটা চলছে, মনে করে হিমালয় সৃষ্টি হয়েছে তারপরেও গতিপথটা চলছে, তারপরে দেখো একটা গিরিখাত সৃষ্টি করেও নদীটা চলছে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী হচ্ছে সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু, কোশি, অরুণ, তিস্তা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। প্রত্যেকদিন 7টাতে জিকে আপনার ডে আসবে। আমি আরও ক্লাস বাড়াতে চলেছি। তার আগে তোমরা জানাও তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, সেটা জানাও আমাদের কমেন্ট বক্সে, ইউটিউবে কমেন্ট বক্সে, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাও কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। ধন্যবাদ, থ্যাংক ইউ।